তারেক রহমান সরকারের প্রথম একনেক বৈঠক, প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন। দেশে খেলাপির ঋণ ৫.৫ লাখ কোটি টাকা, ২০ শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে 10টি এসালনের। গণভোট অস্বীকার নতুন ফ্যাসিবাদ, বলছেন জামায়াত আমির। অধ্যাদেশ বাতিলের সুপারিশে নাখোশ টিআইবি। ইরানি ক্ষেপণাস্ত্রে চলছে ইসরায়েল, যুদ্ধবিরতিতে পাকিস্তানের প্রস্তাব নাকচ করল তেহরান। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একনেক সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই গ্রহণ করা হয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের টাকার বিষয় মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প সহ ১৯টি প্রকল্প উত্থাপিত হয় একনেক টেবিলে, যার সবই আগের তৈরি। তাই পর্যালোচনা করতে গিয়ে মিলেছে অনেক সমস্যা। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে মাত্র ৬০টি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়েছে বৈঠকে। পরে মন্ত্রী জানান, এসবের অধিকাংশই অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। তো এই ৬০টির মধ্যে ২-১টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। ভবিষ্যতে নতুন প্রকল্প আনার আগে বিবেচনা করা হবে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং জনগণের টাকার বিষয়টিও রাখা হবে মাথায়। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া, তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। গুণগত পরিবর্তন দরকার, এবং গুণগত পরিবর্তন করতে হলে বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইতিবাচক মানসিকতা থাকলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় হাই কমিশনার তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এদিকে বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের সাথে সব তিক্ততাকে পেছনে ফেলে নতুন সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে, যা ব্যক্তিকেন্দ্রিক নয়, হবে দুদেশের জনস্বার্থে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে এমন মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। আলোচনা হয় পাইপলাইনের ডিজেল আমদানি নিয়েও। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম উচ্চ পর্যায়ের সফরে ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি সফরে আলোচনা হতে পারে বেশ কিছু বিষয়ে। এটা শুভেচ্ছা সফর, রাষ্ট্রমন্ত্রীর সাথে আছে, বৈঠক আছে, বাট মেইনলি মানে ইট উইল বি
sort of ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্মড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। লেট আস ওপেন দ্য চ্যানেল অফ ডায়ালগ। এদিন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আইএলওর গভর্নিং বডির সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলওর গভর্নিং বডি। জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও ভোটার তালিকা সংশোধন সহ জাতীয় সংসদে 7টি বিল কণ্ঠভোটে পাশ হয়েছে। সংসদে আইনমন্ত্রী বিলগুলো উত্থাপন করলে তা সর্বসম্মতিতে পাশ হয়। তবে 4টি উত্থাপিত হলেও তা আগামীতে আলোচনার মাধ্যমে পাশ হওয়ার কথা রয়েছে। এদিকে সংসদে শীর্ষ 20 খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। মোট খেলাপির পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। সেলিম মালিকের রিপোর্ট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 11টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী। এগুলোর মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যদের তেমন আপত্তি ছাড়াই সর্বসম্মতিতে পাশ হয় 7টি বিল, আর 4টি বিল আগামীতে আলোচনার জন্য রাখা হয়। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তবে অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন অভিযোগ করেন, স্বল্প নোটিশে বিলগুলো পাশ করা হয়েছে। কিন্তু সেই বিলগুলোর ব্যাপারে আমাদের মতামত চাওয়া হচ্ছে এমন একটা সংকীর্ণ সময়ের মধ্যে, যে আমাদের কাছে পেপারগুলো রেডি করা হচ্ছে আমরা এখানে আসার পরে, এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের কোনো একটা আইনের বিষয়ে মতামত চাওয়া হচ্ছে। অথচ আমাদের যে রুলস অফ প্রসিডিউর আছে, রুলস অফ প্রসিডিউর অনুযায়ী কোনো একটা আইনের বিষয়ে, কোনো একটা বিলের বিষয়ে মতামত চাওয়ার আগে অন্তত 3 দিন সময় দিতে হয়। এই 3 দিন সময়কালটা আমরা এখন পাচ্ছি না। এদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। মাননীয় মন্ত্রী টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লাখ টাকা। কথা বলতে পারছি। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকায় দেখা যায়, এর মধ্যে এসালম সুপার এডিবল ও ভেজিটেবল অয়েল, রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, সোনালী ট্রেডার্স সহ স্বৈরাচার শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এসালম গ্রুপের 10টি প্রতিষ্ঠান। পূর্ববর্তী দুটো সরকারের দিনের কার্যসূচিতে 71 বিধিতে সংসদ সদস্য আক্তার হোসেনের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব ঠেকাতে যথেষ্ট পরিমাণ টিকার ব্যবস্থা করেছে সরকার। আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াত আমির অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম মাঠে নামলে দ্রুতই ফ্যাসিবাদের পতন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দেন। নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জাতির ভাগ্য কেউ যেন ডাকাতি করতে না পারে তা পাহারা দিবে বিরোধী দল। এ সময় জ্বালানি সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান।
জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ স্থগিতের সুপারিশে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার ঢাকায় টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে তথ্য কমিশন গঠনের দাবি করেছে টিআইবি। তামজিদ সুমনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে যে কয়টি অধ্যাদেশ স্থগিত, বাতিল ও সংশোধন করা হচ্ছে সে বিষয়ে টিআইবির অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন যে গুটি কয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল। তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। কার্যকর মানবাধিকার কমিশন গঠন হওয়ার যে সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে অধ্যাদেশটি স্থগিত হওয়ার ফলে উদ্বেগজনক অনিশ্চয়তার মুখে পড়ল। এখন যে অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো। ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইনমন্ত্রী বলেছেন গুম অধ্যাদেশ আরো বেশি যুগোপযোগী করে যাতে করে ন্যায় বিচার হয় সেটা নিশ্চিত করবেন। কিন্তু কঠিন হচ্ছে আস্তে রাখুন। যারা যেটি বলছেন সেটি কাজে রূপান্তর করার ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যেখানে নিয়োগ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু দলীয় বিবেচনা হয়েছে। টিআইবি মনে করে পুলিশ কমিশন অধ্যাদেশটি বাতিলযোগ্য। পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন প্রয়োজন তার কোনো প্রতিফলনই অধ্যাদেশটিতে হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশটির অত দুর্বলতা, চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এটিকে আরও বেশি সরকারের নিয়ন্ত্রণে আওতায় আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। একটা স্বাধীন পুলিশ কমিশন যার এখতিয়ার হবে মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম, অনাচারের অভিযোগ নিরপেক্ষ তদন্ত করা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। যে ধরনের অভিযোগগুলো পুলিশের অভ্যন্তর থেকেও এবং পুলিশের বাইরেও জনগণের পক্ষ থেকে আসতে পারে। অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে একটি তথ্য কমিশন গঠন করার দাবি জানায় টিআইবি। প্রধান তথ্য কমিশনার হবেন সুপ্রিম কোর্টের বিচারকের পদমর্যাদা সমান এবং হাইকোর্টের পদমর্যাদা সমান হবে অন্য সদস্যদের পদমর্যাদা। এই বিষয়টি আইনগতভাবে নির্ধারিত করা আছে। অন্য সকল কমিশনের ক্ষেত্রে কেন তথ্য কমিশনের ক্ষেত্রে সেটি হবে না, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার না। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশটি সংসদে অবিলম্বে বিল আকারে উত্থাপনের আহ্বান জানায় টিআইবি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে। শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেকটি জুলাই নেমে আসবে, এমন কথা উঠে এসেছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এই সেমিনারে বক্তব্য দেন আলোকচিত্রী শহীদুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, ব্যারিস্টার শাহরিয়ার কবির সহ জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদদের স্বজনরা। বক্তারা আরও বলেন, বিএনপি 2/3 আসন লাভ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের মতো ব্যাখ্যা প্রদান করছে, যা জুলাই চেতনা বিরোধী। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন যুবদল নেতা মশিউর রহমান মামুন। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মামুন জানান, 2015 সালের 23 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। টানা 6 মাস নির্যাতনে পঙ্গু হয়ে গেলে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সে সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মামুন। অভিযোগ যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামুনের অপহরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি।
হাসপাতালে হাম আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে আশঙ্কাজনকভাবে। অবহেলা আর কুসংস্কারের কারণে শরীরে নিউমোনিয়া বাঁধিয়ে শত শত শিশুর ঠিকানা হচ্ছে হাসপাতালের বেড। চিকিৎসকরা বলছেন, কোভিডের সময় টিকা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হওয়ায়, প্রয়োজনীয় টিকা কভারেজ নিশ্চিত না হওয়ায় বাড়ছে সংক্রমণ। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। কিশোরগঞ্জের কোটিয়াদি থেকে আসা এই দম্পতির পৃথিবী থমকে আছে আইসিইউর সামনে। ওপাশে যে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের নারী ছেঁড়া ধন। সাধারণ কোনো গ্রামীণ রোগ মনে করে অবহেলা করাটাই কাল হলো তাদের ছোট্ট সন্তানের জন্য। ফেরা উঠছে তো সবসময় হয়, গ্রামে যেটা হয় আর কি, ফেরা উঠে ভালো হয়। সারা জীবন দেখে আসতেছি ভালো হয়েছে, আরও বাচ্চাদের হয়েছে, যার কারণে এটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। যে ডাক্তাররা বলে এটা হাম হয়ে গেছে, 5-6 দিন আছি, আজকে অবস্থা খুবই খারাপ, ডাক্তাররা বলছে আর কিছু করার নেই। একই চিত্র 4 মাস বয়সী আরেক শিশুর ক্ষেত্রেও। অবহেলার মাসুল দিতে হচ্ছে হাসপাতালের বিছানায় পড়ে থেকে। নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলাম, নিউমোনিয়া ভালো হয়ে গেছে, বাসায় চলে গেছি। বাসা যাওয়ার 2 দিন পরে আবার শরীরে লাল লাল হয়ে গেছে। ডাক্তার বলছে এখানে যে হাম হয়েছে, পরে হাম ইউনিটে ভর্তি করেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, এখানে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশের সবাই কিন্তু কম বেশি হামে আক্রান্ত হয়। হাম, জল বসন্ত, হামের আক্রান্ত রোগীর সংখ্যা একটা টোটালি 360 ডিগ্রি ঘুরে গেল বিকজ অফ সো মেনি রিজনস। তার মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি করি কোভিড-19। বিশেষজ্ঞদের মতে কোভিড মহামারীর ধাক্কায় গত কয়েক বছর ধরে টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ছন্দপতন ঘটে। ফলে 95% শিশুকে টিকা কভারেজের আওতায় আনতে না পারায় তৈরি হয়েছে বড় ঝুঁকি। কোভিডের টিকা দেওয়ার পরও কিন্তু মানুষের মধ্যে কিছু কুসংস্কার ঢুকে, ফলে অনেক মানুষের টিকা দেওয়ার প্রতি কিন্তু একটা অনীহা এসে গেছিল। সো এরকম আরও অনেক ফ্যাক্টর, এগুলি গবেষণার বিষয়। ওই ফ্যাক্টরগুলির কারণে গত 5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল। সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে সংক্রমণ তীব্র হওয়ায় সারা দেশে চলছে সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা ক্যাম্পেইন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোর সামনে জ্বালানি তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। খোলা বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, অনেকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও নিতে আসছে, যা চাহিদা বাড়াচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষার ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ চালকদের চোখে মুখে। কেউ মধ্যরাত, কেউ বা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। অনেক পাম্পে তেল নেই, কখন আসবে তাও জানা নেই কর্তৃপক্ষের। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে। আর পর্যাপ্ত তেল পাওয়া পাম্পগুলো সংখ্যাও হাতে গোনা। রাজধানীর পরিবাগ ও বিজয় সরণির পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকায় পরিবহনের বাড়তি চাপ দেখা যায় এখানে। সকাল 9টায় অফিস ছিল, এখনো যেতে পারি নাই, তো এটা একটা হিউজ ভোগান্তি। কালোবাজারে ব্যবসা করে আর এদেরকে বন্ধ করা দেওয়া উচিত। এমনকি বাধ্য হয়ে রাজধানীর আশপাশের জেলা থেকেও তেল নিতে এসেছেন কেউ কেউ। ঢাকার ভিতরে তো কোনো পাম্পে 4-5 ঘন্টা দাঁড়াই তো তেল নাই, আর এখানে আসলে নিশ্চিত থাকা যায় যে আমরা 5 ঘন্টাও যদি লাইনে দাঁড়াই তেলটা পাবো। গ্যান্ডা, সাভার, হেমায়তপুর, মহিলাপুর, আমিনবাজার সব দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমি লাস্ট পর্যন্ত ফেসবুকে দেখছি যে সেনাবাহিনীদের এই পাম্পে তেল দিচ্ছে। মানে চাঁদের মতো চেহারা দাঁড়াই থাকি, বাসায় ফেরত হয়ে কালো হয়ে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ধরে তেল নেওয়ার চাহিদা বেড়েছে গ্রাহকদের মাঝে। আমাদের এখানে কিন্তু সরবরাহ কিন্তু স্বাভাবিক আছে, পর্যাপ্ত জ্বালানিও আছে, কিন্তু গত কয়েকদিন যাবৎ অস্বাভাবিক একটা প্রতিযোগিতা জনগণের মধ্যে। প্রত্যেকটা ভেহিকেলে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও তারা আবার জ্বালানি নিতে আসতেছে। বাইক বলেন, প্রাইভেট কার বলেন, জিপ বলেন, সবাই। রাজধানীর বাইরেও রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলাতেও জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বাড়ির কাজ কাম সব ফেলাছে, এখন তেল নিতে এসে সারাদিন মানে শেষ। আমি গতকাল আসলাম, তেল পাই নাই, আজকে আমি নিতে আসছি, অনেক কষ্ট করে তেল নিয়ে কাছাকাছি চলে আসছি। কালকে বেলা 3টার দিক বাড়ি থেকে বাড়াইছি, এখানে সারা রাত আছি তেলের জন্য। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে সৌদি আরবে জাতীয় দিবস উদযাপন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।
ফোরামের প্রবাসী বিনোদন পর্ব ২৮ এর বর্ণাঢ্য আয়োজনে অংশ নেয় প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিল্পী সহ কমিউনিটির সদস্যরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সৌদি আরবে এনটিভির এই আয়োজন। জাতীয় দিবস এবং রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ২৮ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম। বরাবরের মতোই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস আমিয়াল গ্রুপ, রাসেল ট্রাভেলস ও রেস্টুরেন্ট, B&L গ্লোবাল কোম্পানি, ফাইজা অ্যান্ড মারোয়া কোম্পানি লিমিটেড, এক রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড, আল সাবা ফর টুপে স্টোর, নূর কিমাম ফর ট্রেডিং কোম্পানি, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট। এনটিভির চান ভাই যেভাবে অনুষ্ঠানগুলো সাজায়, একটা অনুষ্ঠান সাজানো অনেক বড় বিষয়। সবাইকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই এনটিভির পক্ষ থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি আলী হাসান কিরণ। প্রধান অতিথি ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেলের এমডি আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। আলোচনা পর্ব উপস্থাপনা করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন, ফারুক হোসেন পাটোয়ারি, ফিরোজ আহমেদ নয়ন। এনটিভি দর্শক ফোরাম রিয়াদ মহানগরী সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার, লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটালের প্রতিষ্ঠাতা আমির হোসেন। আমি স্পেশাল ধন্যবাদ জানাই এনটিভিকে। সুস্থ সামাজিকতা ওনার চ্যানেলের মাধ্যমে তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা। এনটিভি পরিবার আমরা সবাই একত্রিত ঐক্যবদ্ধ। অনুষ্ঠানের সার্বিক কারিগরি সহযোগিতায় ছিল রিয়াদে বাংলাদেশ থিয়েটার। শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন অতিথিরা। প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ১৬ লাখ টাকায় প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে স্পিন বোলিং মেশিন। এটি ব্যাটারদের অনুশীলনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির অর্থ এসেছে বিসিবির হাতে। আগামী শনিবার ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পাওনা টাকা তুলে দেয়া হবে ক্রিকেটারদের হাতে। মমিনুর রিপনের রিপোর্ট। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ আর কতদিন চেয়ারটা আগলে রাখতে পারবে তা নিয়ে বেশ গভীর আলোচনা চলছে ক্রিকেট মহলে। বোর্ডের নড়বড়ে পরিস্থিতির মধ্যেও বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক মেটাতে কাজ চালিয়ে যাচ্ছেন এই পরিচালক। জানালেন শনিবারের মধ্যে ঢাকার প্লেয়ার পেমেন্ট সমস্যা শেষ করতে চান তিনি। ওনাদের শনিতে আসতে এবং সব প্লেয়ার যারা বাকি আছে তাদের আসতে শনিবারই আমরা আপনার এটা সর্ট আউট করে ক্রিকেট বোর্ড থেকে আমরা চেকগুলি দিয়ে দেব। কিভাবে উনি বিদেশি প্লেয়ারদেরটা অ্যাডজাস্ট করবে এইটা ওনাদের থেকে আমরা রেসপন্স নেব। যতক্ষণ পর্যন্ত সব ক্লিয়ার না হচ্ছে আমরা টাকাটা ধরে রাখব। এদিকে দেশে প্রথমবারের মতো এসেছে বহু কাঙ্ক্ষিত স্পিন বোলিং মেশিন। ইংল্যান্ড থেকে আসা এই মেশিনটির নাম মার্লিন বাইবোলা। উপমহাদেশের ব্যবহার কম থাকলেও বাংলাদেশের ব্যাটারদের জন্য এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন শাহরিয়ার নাফিস। এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়, লেন্থ চেঞ্জ করা যায়, বলের পেস মানে ধরেন স্পিনারের কিছু স্পিনার আছে জোরে বোলিং করে, কিছু স্পিনার আছে আস্তে বোলিং করে, সেই পেসটাও কন্ট্রোল করা যায়। পাশাপাশি এটা দুইভাবে অপারেট করা যায়, ম্যানুয়ালি আছে, আবার যদি কোনো ব্যাটসম্যান যদি চিন্তা করে যে না আমার এখানে কোচ নাই বা আমার সাপোর্টিং হ্যান্ড নাই, তাহলে অটোমেটেডভাবে একটা টাইমার সেট করে এটা অটোমেটিকলি একসাথে প্রায় 25 থেকে 30টা বল একসাথে ইউজ করা যায়। ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের জন্য লম্বা সময় পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা নাফিসের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।